নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। আমি আপনাদের সাথে রয়েছি সুজাতা। ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতি, সেখানে মানবাধিকার কমিশন থেকে শুরু করে অনেকেই নানান প্রশ্ন তুলছে। বিশেষ করে রাজ্য সরকার রাজ্যের মানুষকে যেভাবে সুবিধা প্রদান করছে বা রাজ্য সরকারের বিভিন্ন যে বর্তমান তাদের অবহেলা বিশেষ করে কর্মচারীদের করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু একের পর এক মামলা ইতিমধ্যেই হয়েছে। এবং সেই মোতাবেক আমরা দেখতে পেলাম যে নিয়মিতকরণের যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল কর্মচারীদের, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন মহোদয়। প্রথমে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। যে বিষয়টা দিয়ে প্রথমে শুরু করতে চাইবো, যে আপনিও বহুবার সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে কথা বলেছেন। এই যে নিয়মিতকরণের একটা প্রতিশ্রুতি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আজ প্রায় ৮ বছর হয়ে যাচ্ছে নিয়মিতকরণ নেই। তো এই যে হাজার হাজার কর্মচারীরা, তাদের এখন দাবি কি? তাদের তো একটাই দাবি, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। প্রায় ৩৫ থেকে ৪০ হাজার অনিয়মিত কর্মচারী রাজ্যে রয়েছেন। আর আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন, এই ২০১৭-১৮ নির্বাচনের পূর্বে বিজেপি দলের তরফ থেকে তাদের তাবড় নেতারা তাদের ভিশন ডকুমেন্টে তারা যা বলেছিল, তার একটাই মর্মার্থ, সেটা হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। এবং এই প্রতিশ্রুতি অনেকেই বিশ্বাস করেছিলেন। অনেক অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজন সহ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন, এই আশায় বুক বেঁধে যে তাদের দাবি, তাদের দীর্ঘদিনের অনিয়মিত অবস্থার অবসান ঘটবে। কিন্তু তা তো হলোই না। উপরন্তু বামফ্রন্ট সরকার আমলে নিয়মিত করার যে সার্কুলার স্কিমগুলো ছিল, সেগুলো ৩১শে জুলাই ২০১৮ সনে সব প্রত্যাহার করে নেওয়া হলো। এবং নতুন বলা হলো যে আমরা আরও স্বচ্ছ, আরও ইনফরমেটিভ একটা স্কিম করব, কিন্তু এখনও অবধি সেই স্কিম করা হয়নি। রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তারা তো অত্যন্ত দুরবস্থায় আছেন। তাদের একটাই দাবি, সরকার আমাদের নিয়মিতকরণ করুক অতি দ্রুত। এটা তাদের দাবি, যেমন ন্যায়সঙ্গত দাবি। এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। উমাদেবী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, যারা ১০ বছরের অধিক সময় ধরে অনিয়মিত অবস্থায় আছেন, তাদেরকে নিয়মিতকরণ করার জন্য স্কিম প্রণয়ন করে তাদের সবাইকে নিয়মিতকরণ করতে হবে। ওই মামলায় সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে এই অনিয়মিত কর্মচারী নিযুক্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট আপত্তি প্রকাশ করেছিল, কিন্তু বলেছিল নতুন করে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা যাবে না। কিন্তু ইতিমধ্যে যারা নিযুক্ত হয়ে রয়েছেন এবং যারা ১০ বছর অতিক্রম করেছেন, তাদের প্রত্যেককে নিয়মিতকরণ করতে হবে, স্কিম অনুযায়ী স্কিম তৈরি করতে হবে। সেটাও কিন্তু রাজ্য সরকার করছে না, এবং তারা সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করছে। এবং এদেরকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ আছে, খালি শূন্য পদগুলো পূরণ না করে শূন্য পদের কাজগুলো তারা অনিয়মিত কর্মচারীদের করাচ্ছে। তাদেরকে কাজে সমবেতন দিচ্ছে না, তাদেরকে নিয়মিতকরণ করছে না। সেই কারণে এই রাজ্যের ৩৫ থেকে ৪০ হাজার অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজন, তারা অত্যন্ত দুরবস্থায়, অত্যন্ত হতাশাজনক পরিস্থিতিতে আছেন। তাদের একটাই দাবি, সরকার তার দায়িত্ব পালন করুক, প্রতিশ্রুতি পূরণ করুক। তারা বিশ্বাসঘাতকতা, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে তাদের অভিযোগ। অনিয়মিত কর্মচারীদের তো একটা বিরাট সমস্যা, সেটা তো আমরা জানি। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে সরকারের তরফ থেকে বহু পার্ট টাইম ইনস্ট্রাক্টর কিংবা বয়স্ক শিক্ষার সাথে যারা জড়িয়েছিলেন, তাদেরকে হঠাৎ করেই ছাঁটাই করে দেওয়া হয়। তো সে বিষয়টা কি? এটাও তো আরেকটা দিক। আপনারা জানেন যে এটা কেন্দ্রীয় সরকারের স্কিম, ফার্মার লিটারেসি একটা প্রোগ্রাম আছে কেন্দ্রীয় সরকারের। সেই স্কিমে আপনার পার্ট টাইম ইনস্ট্রাক্টর এবং আরও অ্যাডাল্ট লিটারি ইনস্ট্রাক্টর, তাদেরকে নিযুক্ত করা হয়েছিল তারা প্রকল্পে। তারা 1977-78 নিযুক্ত হয়ে, তাদের কাজটাই ছিল প্রকল্পের কাজ। এখানে কোনো অবসর ছিল না। যতক্ষণ তারা সুস্থ শরীর মনে থাকবেন, ততক্ষণ অবধি তারা এই কর্মরত থাকবেন। তারা পেতেনও সামান্য 7 থেকে 8 হাজার টাকা। এই হঠাৎ এটা শুরু করলো সরকার অতি গোপনে হঠাৎ করে। এই যে অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামে যারা নিযুক্ত আছেন, তাদের বেতন বন্ধ করে দেওয়া হলো। কোনো কারণ নেই, কিছু নেই। 2024-এর মে জুন মাস থেকে সবার বেতন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হলো।
এবং তারপর তারা এসে উচ্চ আদালতে মামলা করলেন একটা অংশ। সেই মামলায় সরকার মামলা যখন উচ্চ আদালত নোটিশ জারি করলো, বললো তুমি এই যে প্রকল্পের কর্মীরা তারা আছে, তারা নিয়মিত কাজ করছে, তারা বেতন পাচ্ছে না, কী কারণ, বেতন কেন বন্ধ করলে? তখন সরকারের আমলার একটা অদ্ভুত বুদ্ধি বের করলো। তারা আপনার 3 সেপ্টেম্বর 2025 একটা সার্কুলার জারি করে বলে দিল, আজ থেকে আমরা আমাদের রাজ্যে এদের জন্য অবসরের বয়স আমরা প্রবর্তন করলাম 60 বছর। এই বলে একটা সার্কুলার দিয়ে তাদের এই বেতন বন্ধ করা তাকে জাস্টিফাই করার চেষ্টা করলো। 2-3টি মামলা আমরা করেছিলাম। সেই 3টি মামলায় উচ্চ আদালত বলেছে তুমি বেতন অবসরের বয়স 60 করেছো, এটা আদালতের বিচার সাপেক্ষ। কিন্তু যেহেতু তুমি সেপ্টেম্বরে 3রা সেপ্টেম্বর সার্কুলার দিয়ে 60 বছর করেছো, কিন্তু আগস্ট অবধি যারা কাজ করেছে তাদের সবাইকে বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, অনারিয়াম দিতে হবে। এটা তো উচ্চ আদালতের নির্দেশ, তারা দিয়েছো। এখন এই যে নতুন করে করলো, এটাকে চ্যালেঞ্জ করে আবার উচ্চ আদালতে মামলা হচ্ছে। এর ফলে রাজ্যে প্রায় 2.5 থেকে 3 হাজার এমন বয়স্ক মানুষ যারা দীর্ঘদিন ধরে এটা নির্ভর করে বেঁচে আছেন, তাদের কোনো পেনশন নেই, তারা অন্য কোনো ভাতাও পাচ্ছেন না, এখন অবধি বৃদ্ধ ভাতা কোনো ভাতা পাচ্ছেন না। তাদের APL কার্ড, তারা একটাই এই 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 প্রকল্পের কাজের উপর তারা নির্ভর করে চলছিল। এবং এটা কিন্তু 77-78 থেকে চালু ছিল। যতক্ষণ অবধি তারা অসুস্থ না হবেন, শারীরিকভাবে অক্ষম না হবেন, ততক্ষণ অবধি তারা কাজ করতে পারে। অনেকে 60, 65, 70 অবধি আছে, এটা সারা দেশে আছে। হঠাৎ করে এই সরকার একটা অদ্ভুত কাজ করলো। প্রথমে তাদের বেতন বন্ধ করে দিল, তাদের ভাতা বন্ধ করে দিল, কোনো জবাব নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো বিশ্লেষণ নেই, কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই। তারা বয়স্ক মানুষ, তারা বারবার মন্ত্রীর দোরগোড়ায় গেছেন, মন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, মাননীয় মন্ত্রীর সময় নেই। তারা দপ্তরের অধিকর্তার কাছে গেছেন, অধিকর্তা দেখা করেননি, দেখা করার সময় নেই। কিন্তু পরবর্তী সময় তারা বাধ্য হয়ে মামলা করেছেন, আমরা তাদের পক্ষে মামলা করেছি। সেই মামলায় উচ্চ আদালতের চাপের মুখে পড়ে তারা বলেছে আমরা সেপ্টেম্বর থেকে বয়স্কদের জন্য, তাদের জন্য 60 বছর চালু করলাম। উচ্চ আদালত বলেছে সেপ্টেম্বর অবধি কাজ করেছে, ভালো কথা, তাহলে তুমি আগস্ট অবধি বেতন দাও। তারা বেতন দিয়েছে। আর বাকি মামলা হচ্ছে এই তাদের বয়স সীমা প্রবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। এইটাও একটা কর্মনাশ, এই ধরনের মানুষগুলোর উপর হঠাৎ করে আক্রমণ নামিয়ে না। এই যে 60 বছর করা হলো, তো এবার কি তাদেরকে বেতন দেওয়া, মানে তাদেরকে কি ভাতা দেওয়া হবে বা পেনশন? এটা তো 60 ভাতা তো দেওয়া হবে না, তাদের পেনশন নেই, কোনো সামাজিক সুরক্ষা নেই। তারা খালি হাতে একটা পেন্সিল নিয়ে, শুধু পেন্সিলও নয়, খালি হাতে বাড়ি যাবেন। এখন তারা আবার মামলা করছেন, আমরা মামলা করব। এই যে অবসরের বয়সটা ইন্ট্রোডিউস করা হলো, এটাকে চ্যালেঞ্জ করা মামলা হবে। সেই মামলার ফলাফলের উপর তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। এই ঘটনাগুলির ওপর রাজ্য সরকারের ভূমিকা কি মনে করেন? তার কারণ যখন মামলা হচ্ছে বা তার মামলার শুনানি হচ্ছে, সেই সময় চলাকালীন সময় রাজ্য সরকারের অবস্থানটা কি থাকে? রাজ্য সরকারের অবস্থান তো আমরা দেখছি বরাবর কর্মচারীদের স্বার্থ বিরোধী। রাজ্য সরকার আদালতে এসেও তাদের অযৌক্তিক সিদ্ধান্তকে বিভিন্ন ছলা কলা কৌশলে যুক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের সেই অপচেষ্টা মাঠে মারা যায়। আদালত এগুলো ধরতে পারেন। তো রাজ্য সরকারের ভূমিকা তো কর্মচারী স্বার্থবিরোধী, অনিয়মিত কর্মচারীদের স্বার্থবিরোধী। তা এখন একসময় বলা হতো, এখনও বলেন যে আন্দোলন করতে হয় না, মিছিল মিটিং করতে হবে না, আমরা সব করে দেবো। এখন তো আন্দোলন না করলে, মিছিল মিটিং না করলে, মামলা না করলে তো কোনো অধিকার আদায় করা যাচ্ছে না। তারা এত গত 7-8 বছরে একটাও তো তারা উদাহরণ দিতে পারবেন না তারা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো কর্মচারীদের সমস্যার সমাধান করেছেন। সেটা আপনার 7ম বেতন কমিশনের জুমলা থেকে শুরু করে সবগুলোই দেখুন না। ডিএ নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে। ডিএ দেওয়া তোমার বাধ্যতা, আইনত তুমি বাধ্য। জিনিসপত্রের দাম বাড়লে ডিআরএস অ্যালাউন্স তোমাকে দিতে হবে এবং এটাকে আপ টু ডেট করতে। তোমরা আপ টু ডেট নেই, অনেক পিছিয়ে আছো। যেটুকু তারা দিচ্ছে 10 সামান, এটাকে নিয়ে বড়াই করছে, বিজ্ঞাপনের গরুকে গাছে জড়িয়ে দিচ্ছে। এটা সবটাই বাগাড়ম্বর সর্বস্ব সরকার এবং মূলত তারা সাধারণ মানুষের স্বার্থবিরোধী এবং অবশ্যই কর্মচারীর স্বার্থবিরোধী ভূমিকা পালন করছে। ফিক্সড পের বিষয় নিয়ে সেখানে যে রায় বেরিয়েছে, কর্মচারীরা একটা সময় পর্যন্ত সেখানে খুশি ছিলেন যে কাজের প্রথম দিন থেকে তাদের চাকরিটা রেগুলার থাকবে, কিন্তু সেই নিয়ে সরকার কি তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে আবার? আমি তো আজকে কাগজে দেখলাম 2-3টি কাগজে যে সরকার নাকি সুপ্রিম কোর্টে যাবে। এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবেন জানি না। কিন্তু এক্ষেত্রে তো ওদের প্রতিশ্রুতি ভঙ্গ প্রশ্ন উঠে আসে। কারণ তারা তো বলেছিল নির্বাচনের পূর্বে 17 শনি কিংবা 18 ভিশন ডকুমেন্টে যে ফিক্সড পে থাকবে না। ফিক্সড পে থাকবে না, প্রথম দিন থেকে নিয়মিত পদে নিয়মিতভাবে নিযুক্তি হলে প্রথম দিন থেকে বেতনক্রম দিতে হবে। এটা তো বামফ্রন্ট সরকার চালু করেছিল, আদালত খারিজ করে দিয়েছে। এখন তো তারা দেখছে যে বামফ্রন্ট এমনিতে তারা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে প্রতি মুহূর্তে তারা তাদের কামান দাগে। তো এখন দেখছে তারা বামফ্রন্টের সিদ্ধান্তকেই মাথায় তুলে তারা এটাকে সমর্থন করার চেষ্টা করছে। আমার যা মনে হচ্ছে যে তারা সুপ্রিম কোর্টে যায়।
একেবারেই রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে বর্তমানে যারা বেকার সমস্যায় ভুগছে তাদের নানান বিষয় নিয়ে তো আমরা এখন কথা বললাম। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেখানে সরকারকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, সাধারণ মানুষও সরকারকে নিয়ে সমালোচনা করছে, মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা হচ্ছে। এবং এই ধরনের একটি মামলা ইতিমধ্যেই মাধবী বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছিল, সেখানে জেল হেফাজত হয়েছে। এর পরবর্তী সময়ের বর্তমানে জেল হেফাজত থেকে সে বেরিয়ে এসছে। তো এই ধরনের যে ঘটনাগুলি, যে সরকারের সমালোচনা মানেই গ্রেফতার হতে হবে, এই ব্যাপারে কি বলবেন? এটা সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার হতে হবে, এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা তো গণতন্ত্রে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার অর্থ কী? তাহলে বলতে হবে আমাদের রাজ্যে গণতন্ত্রকে আপনার তালাবন্দি, ঘরবন্দি করে রাখা হয়েছে। আমার তো সরকারের সমালোচনা করার অধিকার আছে, 100বার অধিকার আছে। আমি একজন নাগরিক, আমার সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে, রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে আমার মূল্যায়ন, আমার ব্যাখ্যা, আমার মতামত, আমার বক্তব্য রাখার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা, মৌলিক মত প্রকাশের মৌলিক অধিকারের অন্তর্গত। এটাকে আমি প্রয়োগ করলে যদি আমাকে গ্রেপ্তার হতে হয়, তাহলে বলতে হবে যে আমাদের রাজ্যে সংবিধান মানা হচ্ছে না। ঘটনাটা আপনি যা বলেছেন ঘটনাটা তা। এখানে সরকারের সমালোচনা করলে, সরকারকে প্রশ্ন করলে, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যক্তিগত আক্রমণ আমরা পছন্দ করি না, আমিও পছন্দ করি না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হিসেবে তার সিদ্ধান্তের সমালোচনা করলে যদি গ্রেপ্তার হতে হয়, সেটা তো ভয়ঙ্কর কথা। সেটাই হচ্ছে। আপনি মাধবী বিশ্বাসের প্রসঙ্গ তুললেন। মাধবী বিশ্বাসের বক্তব্য, বিরুদ্ধে অভিযোগ হলো সে নাকি সোশ্যাল মিডিয়াতে কিংবা তার ফেসবুক থেকে বিভিন্ন অশ্লীল এবং মানহানিকর বক্তব্য রাখছিল। এখন যদি কোনো কিছু অশ্লীল হয় সেটাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই, কিন্তু মানহানিকর হলে সেটা নিয়ে আদালতে ক্ষতিপূরণের মামলা করা যায়। কিন্তু তার জন্য মাধবী বিশ্বাসের বিরুদ্ধে 4টি মামলা করা হলো, 4টি এফআইআর করা হলো, তাকে সবগুলোতে একই বক্তব্য। কোনো ফেসবুক পোস্টে উনি মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কোনোটায় নাকি উনি এই আগরতলা পৌরসভার যিনি মেয়র আছেন তাকে নাকি বিদ্রুপ করেছেন, তার মানহানি করেছেন, কোনোটায় নাকি উনি অশ্লীল আকার ইঙ্গিত করেছেন, এই সমস্ত অভিযোগ। তো এইগুলো তো ফৌজদারির বিষয় নয়, কোনটা শ্লীল কোনটা অশ্লীল এটা তো অনেক তর্ক বিতর্ক আছে। আর অশ্লীলতাকে আমরা কেউ সমর্থন করছি না, কিন্তু মাধবীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সেই কারণে। মাধবীকে গ্রেপ্তার করা হয়েছে, 4টি এফআইআর করা হয়েছে, কারণ হচ্ছে মাধবী একটা সাধারণ মেয়ে, সে সাধারণ হয়ে সমাজের সবার কথা বলছিল, নাগরিক যন্ত্রণার কথা, স্মার্ট সিটির দুরবস্থার কথা। স্মার্ট সিটি আনস্মার্ট সিটি হয়ে গেল। মাধবী স্মার্ট সিটিতে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর সে ফেসবুকে তার ক্ষোভ উগরে দিয়েছিল, সরকারের সমালোচনা করছিল, মন্তব্য করছিল। এতে একটা সাধারণ মেয়ে এতটা সাহস পেয়ে যাচ্ছে, এতে সরকার আতঙ্কিত এবং শঙ্কিত হয়ে পড়েছিল। কারণ সাহসটা কিন্তু সংক্রামক, ভয়টাও সংক্রামক। যখন মানুষের মুখ খুলতে শুরু করে, মানুষ কিন্তু একজনকে দেখে আরেকজন সাহসী হয়। মাধবীকে দেখে অনেকেই সাহসী হচ্ছিল, এটা সরকার প্রমাদ গুনেছিল। সেই কারণেই মাধবীর বিরুদ্ধে 4টি এফআইআর করা হয়েছে। যাই হোক, মাধবী 60-65 দিন জেল থেকে বেরিয়ে এসেছে। আমরা মাধবীর পক্ষে লড়ছি, কারণ আমরা মনে করি প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা, মৌলিক মত প্রকাশের মৌলিক অধিকার আছে, মাধবীর এটা আছে। এবং মাধবীর উপর আক্রমণটা, মাধবীর বিরুদ্ধে 4টে মামলা, এর মূল উদ্দেশ্য একটা মেসেজ দেওয়া, যাতে করে সবাইকে বুঝিয়ে দেওয়া, তোমরা যদি সরকারের বিরুদ্ধে মুখ খুলো, কোনো তির্যক মন্তব্য করো, কোনো প্রশ্ন তুলো, তাহলে কিন্তু তোমাদের দশা মাধবীর মতোই হবে। আর অশ্লীলতার প্রশ্ন যদি উঠে, অশ্লীলতা সারা রাজ্যে অশ্লীলতার উৎসব চলছে। নেশা কারবারকে প্রশ্রয় দেওয়া অশ্লীলতা নয়, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কি অশ্লীলতা নয়? আমাদের দেশের কিংবা রাজ্যের নেতারা যে সমস্ত কথাবার্তা বলেন এগুলি কি অশ্লীল নয়? হ্যাঁ, এখন আমিও তো বলতে পারি আমি একজন বাংলাভাষী, বাংলা আমার মাতৃভাষা। এই যখন দেখি আমাদের রাজ্যের কেউ বাংলা উচ্চারণ ঠিকমতো করতে পারেন না, বাংলা ভাষাকে বিকৃত করছেন, তখন কি সেটা আমার ভাবাকে আঘাত করে না? এগুলো নিয়ে কথা বললে আমি দেশদ্রোহী হয়ে যাব? তো মাধবীকে গ্রেপ্তারের মূল উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে ভয় দেখিয়ে মানুষের বুক বন্ধ করার চেষ্টা করা। কিন্তু এটা সফল হয়নি, বরং মানুষের মধ্যে প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানুষ দিন দিন মুখ খুলতে শুরু করেছে।
আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আপনি বরিষ্ঠ আইনজীবী। ইতিমধ্যেই দেশের মধ্যে একটা চর্চা চলছে, সেটা হচ্ছে ইডি কাণ্ডে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেখানে দ্বারস্থ হয়েছে ইডি। তো সেই যে মামলাটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সেটাকে কতটা যুক্তিযুক্ত মনে করেন? না, এখন প্রশ্ন হলো ইডিকে তো ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। দেখবেন আপনি ইডি শুধুমাত্র বিরোধী সরকার যেখানে সেখানে যায়, অর্থাৎ যেখানে বিরোধী দলের সরকারগুলো আছে সেখানে ইডি তৎপর। ইডিকে কিন্তু আপনি বিজেপি শাসিত রাজ্যে দেখবেন না। একমাত্র আপনার বিরোধী শাসিত রাজ্যগুলি দুর্নীতির সাগর, আর বিজেপি যেখানে আছে সব এখানে আপনার দুর্নীতি নেই, এটা কেউ বিশ্বাস করবে? ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে দুর্নীতি প্রচণ্ড, এটা কোনো অস্বীকার করার কারণ নেই, তো গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। আর এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি যেটা মনে করি, একজন মুখ্যমন্ত্রী এভাবে ইডি অফিসে যাওয়া ঠিক নয়। ইডি তল্লাশি যদি অবৈধ হয় তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে, কিন্তু মুখ্যমন্ত্রী ছুটে যাওয়া এটা কিন্তু এটা অভিপ্রেত নয়, এটুকু আমি বলতে পারি। আর এটা সর্বোপরি আরও বলবো, ইডি কিন্তু রাজনৈতিক স্বার্থে ইডিকে ব্যবহার করা হচ্ছে। কিংবা তৃণমূলের তাবর নেতাদের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ আছে, কোনো তো ব্যবস্থা হয়নি। আপনি দেখুন গত 7-8 বছর আগে তৃণমূলের 10-12 জন এমপিকে দেখা গেছে প্রকাশ্যে টাকা নিচ্ছেন, সেটার তো এখনও তদন্ত কিচ্ছু হলো না। কোনো এমপি যদি প্রকাশ্যে টাকা নেয়, পার্লামেন্টের এথিক্স কমিটিতে তার বিচার করে তার সদস্যপদ যাওয়ার কথা। সৌগত রায় সহ অনেকেই কিন্তু প্রকাশ্যে টাকা নিয়েছেন, পার্লামেন্টের এথিক্স কমিটি তাদের বিরুদ্ধে এক বিন্দুমাত্র ব্যবস্থা নেয়নি। এগুলো আছে। তো আসলে সবটি হচ্ছে মানে দুই রাজনৈতিক কৌশল। ইডিকে রাজনৈতিক স্বার্থে মোদি শাহ ব্যবহার করছেন, মমতা আবার দুর্নীতিগ্রস্তদের পক্ষে দাঁড়াচ্ছে। সমস্যাটা এই জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। একেবারেই রাজ্য এবং দেশীয় রাজনীতিতে বর্তমানে উঠে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সাথে ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন মহোদয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।